লাগাবো তো আমি ঠিক আছে এই করে জানো উপরে উঠে বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি আজকের একটি ফ্রি ক্লাসে। আজকে এমন একটা সময় আপনাদের সাথে উপস্থিত হয়েছি, একটা খুশির সংবাদ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সে খুশি সংবাদটা একটু পরে জানাবো আপনাদের।
তো আপনারা প্রথমে হচ্ছে যারা আমাদের সাথে এখন যুক্ত আছেন সবাই লাইভটি একটু দ্রুত শেয়ার করে দেন। লাইভটি যদি দ্রুত শেয়ার করেন, বেশি বেশি শেয়ার করেন, তাহলে আমরা কিন্তু নিয়মিত ফ্রি ক্লাসের আয়োজন করব এবং আপনারা এই ফ্রি ক্লাস থেকে অনেক বেশি উপকৃত হবেন এবং অনেক কিছু জানতে পারবেন। ঠিক আছে? ওকে, তাহলে আমাদের সাথে যুক্ত হয়েছেন শান্তা, তারপরে হচ্ছে জাহাঙ্গীর আলম খান, বসন্ত বিকেল, মহসিন। অসাধারণ ক্লাস হবে আজকে। হ্যাঁ, অবশ্যই হবে। আকিফা ইসলাম। ওকে, যারাই যুক্ত হয়েছেন তারা সবাই শেয়ার করেন এবং শেয়ার করে আপনারা একটু কমেন্টে লেখেন শেয়ার ডান। সবাই একটু কমেন্টে লেখেন শেয়ার ডান। কে কে শেয়ার ডান করেছেন একটু কমেন্টে জানান। লেলিন হোসেন, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখে দেন। শেয়ার ডান, একটু সবাই শেয়ার ডান লিখে দেন। শেয়ার ডান, শেয়ার ডান লিখে দেন। ওকে, সবাই শেয়ার করে শেয়ার ডান লিখে দেন। ইনশাল্লাহ অ্যামেজিং ক্লাস হবে আজকে। আজকে কি ক্লাস হবে সেটার একটু আমি বলে দেই। 3000 বছরের ইতিহাস, 3000 বছরের ইতিহাস একটা বাক্যে শেষ হবে। অনলি ওয়ান, একটা বাক্যে। বুঝে গেছে? শুধু এইটুকুই বললাম। বেশি শেয়ার করবেন, আপনি নিয়মিত ক্লাস পাবেন এবং ক্লাসে কিন্তু আমি বেশি কি করতে পারবো, ভালো একটু ডেলিভারি দিতে পারবো। ঠিক আছে? সবাই একটু শেয়ার ডান লিখেন। ওকে, সরকার আলামিন। হ্যাঁ, সরকার আলামিন। কালারটাই ভালো। ওকে, আরিফা সুলতানা শেয়ার ডান। ওকে, থ্যাংক ইউ। মাহেজাবিন, রুমানা ইয়াসমিন। ওকে, অনেকেই শেয়ার করেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই একটু দ্রুত শেয়ার করে দেন, আরও শেয়ার করেন। সবাই একটু বেশি বেশি শেয়ার করেন এবং শেয়ার ডান লিখেন। অ্যামেজিং ক্লাস হবে ইনশাআল্লাহ, অ্যামেজিং ক্লাস। আজকে একটা নতুন কিছু ঘটতে যাচ্ছে ইনশাআল্লাহ। ওকে ওকে, পানি, সব কিছু ইনশাআল্লাহ পানি হবে আশা করি। ঠিক আছে? প্রথমে একটু প্রাইমারির সুখবর নিয়ে আলোচনা করব। প্রাইমারি সুখবর নিয়ে আলোচনা করব। স্যার কেমন আছেন বলছেন বুলু? আলহামদুলিল্লাহ। জেসমিন আক্তার, আপনার দিকে ক্লাস অসাধারণ স্যার। হ্যাঁ, ধন্যবাদ স্যার। কালার পরিবর্তন, হ্যাঁ ওকে, অলরেডি লাল দেওয়া হয়েছে। লাল কালারটা পারফেক্ট হয়, তাই না? ওকে, মনিরা আক্তার শেয়ার ডান, থ্যাংক ইউ। ওকে, জামাল স্যার 8/2/1993 প্রাইমারি আবেদন করতে পারবো? হ্যাঁ, আপনার বয়স যদি 32 হয়, বয়স যদি 32-এর মধ্যে থাকে, একদিনও কম থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। বুঝে গেছে? ওকে, জান্নাতুল ফেরদৌস। আর আরেকটা বিষয় যদি করে দেয় যে অনেক সময় দেখা যায় যে হচ্ছে এক বছর বা 6 মাস একটু ব্যাকডেটেড দিয়ে দেয়, তাহলে সেক্ষেত্রেও আপনি পারবেন। এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই। আপনি কি করে যান, প্রস্তুতি নিয়ে যান। আর নিবন্ধনের জন্য তো 35 আছে। আপনি শুধু প্রাইমারি নিয়ে পড়ে আছেন, নিবন্ধনের জন্য তো 35 সুযোগ পাবেন। পড়াশোনা করলে বৃথা যাবে না। জাকিয়া সুলতানা, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এখনও সবাই কিন্তু শেয়ার ডান লেখেননি। স্বপ্না শেয়ার ডান লিখেছেন, থ্যাংক ইউ। আরাফাত সানি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরাফাত সানি আপনি শেয়ার করে দেন। মনিরুল ইসলাম, ওকে। রুবি, আপনি কেমন আছেন স্যার? আমি আজ প্রথম। হ্যাঁ, ধন্যবাদ। ওকে ওকে, জাকির মাহমুদ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমরা আজকে প্রাইমারি নিয়ে প্রথমে একটু আলোচনা করব। যারা নতুন জয়েন করেছেন তাদের উদ্দেশ্যে বলি, পুরাতনরা হয়তো জানেন আমি গোলাম সারোয়ার। আপনাদের সাথে সাধারণ জ্ঞান নিয়ে ক্লাস হবে ইনশাল্লাহ। লার্নিং স্কুল জব প্রিপারেশনের জিকে ইনস্ট্রাক্টর।
আমি দীর্ঘদিন ধরে ক্লাস নিচ্ছি। আর যারা পুরাতন আছেন তারা তো জানেনই, নতুন যারা আছেন তাদেরকে তাতে বলে রাখলাম। এবার আপনারা সবাই আজকে একটু খাতা কলম নিয়ে বসেন, অবশ্যই একটু খাতা কলম নিয়ে বসবেন, একটু খাতা কলম নিয়ে বসবেন। আপনাদের সাথে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। আগে প্রাইমারির সুখবরটা দিয়ে দেই। কালকেই প্রকাশ হলো প্রাইমারির বিধিমালা। বিধিমালায় কি বলা হয়েছে অনেকে হয়তো ভালো করে বুঝতেছেন না, তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি। প্রথমে মান বন্টন, যেটা আপনার জানা উচিত সেটুকু আপনি আগে জানেন। প্রথমে মান বন্টন। আগে মান বন্টনটা ছিল 75 নম্বরের পরীক্ষা হতো। কয় নম্বরের পরীক্ষা? 75 নম্বরের প্রিলিমিনারি টেস্ট মানে এমসিকিউ। আর ভাইবা হতো কত? 20। ওকে, কিন্তু এইবার কি হবে? এইবার হবে আপনার কত? 90তে হবে পরীক্ষা। প্রিলিমিনারি হবে কত? 90, আর ভাইবা হবে অনলি 10, এবং রেজাল্টের উপর কোনো নম্বর বরাদ্দ নেই। যারা আপনারা মনে কষ্টে আছেন, দুঃখে আছেন যে হায় হায় আমার অনার্সের রেজাল্ট ভালো না, সেকেন্ড ক্লাস, মাস্টার্সের রেজাল্ট ভালো না, সেকেন্ড ক্লাস, আমি কি চাকরি পাবো? তাদের জন্য সুখবর যে আপনার রেজাল্টের উপরে কোনো মার্কস কি রাখা হয় নাই, শুধুমাত্র আপনি লিখিত পরীক্ষায় ভালো করবেন, 90-এর মধ্যে আপনি চাকরি পাবেন। দেখেন ভাইভাতে কিন্তু একটু কারচুপি হয়ই, বাংলাদেশের ট্রেডিশন, এটা কালচার, যে ভাইভাতে আপনারা একটু বেশি দিয়ে চাকরি পাওয়াই দেয় অনেককে। এটা আমরা বিগত সালে দেখেছি, কিন্তু সেই সুযোগ কিন্তু বন্ধ হয়ে গেছে যে আপনার রেজাল্টের উপর কোনো মার্কস থাকবে না, শুধু ভাইভাতে 10 নম্বর থাকবে, আর লিখিত পরীক্ষায় থাকবে কত বলেন? 90। আপনি যদি 90তে খুব ভালো রেজাল্ট করতে পারেন, ভালো অ্যান্সার করতে পারেন, নির্ভুল উত্তর দিতে পারেন, তাহলে আপনার চাকরি হবে। চাকরি পাওয়ার একটা সুবর্ণ সুযোগ এসেছে আপনার সামনে। আপনারা যদি একটু মনোযোগ সহকারে পড়েন তাহলে অবশ্যই আপনারা চাকরি পাবেন, নিঃসন্দেহে আপনারা চাকরি পাবেন। আপনারা লার্নিং স্কুল জব প্রিপারেশনের এই পেজটা, লার্নিং স্কুলের এই পেজটা ফলো করেন। নিয়মিত এখন থেকে ফ্রি ক্লাস দেওয়া হবে, ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা হবে, ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে আলোচনা হবে। আপনারা যদি এটা নিয়মিত ফলো করেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের প্রস্তুতি সম্পন্ন হয়ে যাবে। আর সামনে আমাদের একটা নতুন ব্যাচ শুরু হচ্ছে, সে ব্যাচে আপনারা ভর্তি হয়ে আপনার প্রস্তুতিটা 100% নিশ্চিত করতে পারেন। মনে রাখবেন, আপনি যদি ভালোভাবে প্রস্তুতি নেন আপনার চাকরি হবেই হবে, কারণ মেধার মূল্যায়ন এখন থেকে হবে। বাংলাদেশের মোড় কিন্তু চেঞ্জ হয়ে গেছে, এখন থেকে মেধার মূল্যায়ন হবে। এখন থেকে যারা ভালো পড়াশোনা করবে, ভালো পারফর্ম করবে, তাদের চাকরি হবে ইনশাল্লাহ। তাহলে আমরা দেখে নেই এই 90 নাম্বার, অর্থাৎ এমসিকিউর যে 90 আছে, এই 90-র মধ্যে কোনটার মধ্যে কত থাকবে দেখেন। এখানে বাংলাতে থাকবে 25, ইংলিশে থাকবে 25, তারপর হচ্ছে ম্যাথ অ্যান্ড সায়েন্সে থাকবে 20, এবং জিকে মানে জেনারেল নলেজ থাকবে 20। এই হচ্ছে টোটাল 90। আর 10 নাম্বার থাকবে ভাইবা বসি, 10 নাম্বার থাকবে ভাইবাতে, টোটাল 100 নম্বর। এবং আপনার রেজাল্টের উপর কোনো নম্বরই থাকবে না, অর্থাৎ যারা খারাপ রেজাল্ট করেছেন তারাও চাকরি পাবেন। বুঝা গেছে আমার কথা কি ক্লিয়ার? সুতরাং এই সুযোগ যে হারাবেন, সামনে আর জীবনে এই সুযোগ পাবেন কিনা সেটা নিয়ে কিন্তু যথেষ্ট পরিমাণ সন্দেহ আছে। সুতরাং খুব ভালো করে পড়াশোনা করেন। আপনারা হয়তো ভাবেন বাজার থেকে একটা এই যে মোটা ডাইজেস্ট কিনবো, ওইটা পরেই চাকরি হবে। নো, এটা যদি ভাবেন তাহলে আপনি বোকার স্বর্গে আছেন। এই সামান্য ডাইজেস্ট পরে যদি আপনার চাকরি হয়, সামান্য ওই যে কিছু শর্ট সাজেশনে যদি আপনার চাকরি হয়, তাহলে চাকরি তো সবারই হতো। এই শর্ট সাজেশনে সামান্য একটু পড়াশোনায় চাকরি হবে না, আপনাকে বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে হবে। যদি বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন তাহলে চাকরি হবে। আর এই বিষয়ভিত্তিক পূর্ণাঙ্গ প্রস্তুতি নেওয়ার জন্য আমাদের লার্নিং স্কুলের যে পাবলিকেশন আছে, এখানে 4টা বইয়েরই খুব সুন্দর প্রস্তুতি দেওয়া, খুব সুন্দর গোছানো উপস্থাপনা রয়েছে। যেমন আমাদের লার্নিং স্কুলের জব ম্যাথ, এটা খুব সুন্দরভাবে সাজানো গোছানো টাইপ ভিত্তিক ম্যাথ দেওয়া আছে। আপনারা দেখবেন এই বইটা বাংলাদেশের স্বনামধন্য সকল লাইব্রেরিতে আছে, এবং আপনারা আমাদের পেজে নক করে ওই বইটা সংগ্রহ করতে পারেন। এত টাইপ ভিত্তিক ম্যাথ আছে, এটা আপনি মানে না দেখলে বুঝতে পারবেন না। আপনি এটা সংগ্রহ করে আপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করতে পারেন। আমাদের 1K
দর্শক এই মুহূর্তে পূর্ণ হয়ে গেছে, আমাদের 1K পূর্ণ হয়ে গেছে। এরপর দেখেন সাধারণ জ্ঞান। দেখেন আমি দীর্ঘ 10 বছর যাবত সাধারণ জ্ঞান পড়াই, আমার দৃষ্টিতে এটা বেস্ট একটা সাধারণ জ্ঞান। দেখেন কেন বেস্ট সাধারণ জ্ঞান, একটু পরে তো আমি বুঝাবো, তারপরেও একটু দেখাই দিই। এই যে দেখেন এখানে BCS, প্রাইমারি এবং অন্যান্য চাকরির একদম টু দা পয়েন্টে দেওয়া আছে। দেখেন এরকম করে সাজানো গোছানো বই কিন্তু আপনি বাজারে পাবেন না। সুতরাং এইটা সাধারণ জ্ঞান যদি আপনি সংগ্রহ করেন এবং আমার সাধারণ জ্ঞান যদি আপনি পড়েন, আমি 100% গ্যারান্টি দিচ্ছি সাধারণ জ্ঞানের পুরোপুরি দায়িত্ব আমার। সাধারণ জ্ঞানে এই যে 20 দেখতে পাচ্ছেন, এই 20-এর মধ্যে 20 নিশ্চিত করার দায়িত্ব ইনশাল্লাহ আমি নিব। তবে একটা জিনিস আপনার কাছে চেয়ে নেব, সেটা হচ্ছে আপনার মনোযোগ। যখনই ক্লাস করতে বসবেন খাতা কলম নিয়ে বসবেন, তাহলে আপনি ইনশাল্লাহ আপনার এই 20-এ 20 ইনশাল্লাহ আমি করে দেব। তারপরে এই যে আমাদের ইংলিশ বাংলা বইটা আছে, অসাধারণ বাংলা বই, এবং আমাদের দেখেন এই যে আছে ইংলিশ বইটা, এটাও অসাধারণ। সবগুলো বিষয়ভিত্তিক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে সাজানো হয়েছে। সুতরাং আপনি যদি এগুলো খুব ভালো করে ফলো করেন, ভালো করে পড়েন, বইগুলো ক্রয় করেন, তাহলে আপনি দেখা যাবে একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন। শেষে আরেকটা কথা বলে দিই, আমি কাজে বিশ্বাসী। আপনি এই বইগুলো কিনে আপনাকে পড়তে হবে সেটা না, আপনি যদি আমাদের পেজে নিয়মিত এই ফ্রি ক্লাসগুলো দেখেন, ভিডিওগুলো দেখেন, তাও আপনি উপকৃত হবেন। আমি চাই আপনি একটা চাকরি পান, আমি চাই আপনি 100% প্রস্তুতি গ্রহণ করুন। বুঝে গেছে? এই জন্য নিয়মিত আমাদের এই বিষয়গুলো দেখেন, একটু পড়েন, নিজে নিজেই প্রস্তুতি নেন, তাহলেও আপনি ভালো কিছু করতে পারবেন। আমার কথা বোঝা গেছে? একজন বলেছে বিজ্ঞানের 20% একটু ক্লিয়ার করেন। 100 জন পরীক্ষার্থী, ভালো করে বুঝেন, এখান থেকে বিজ্ঞান রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে না, এরা 20% পাবে। আর বিজ্ঞানের বাইরে যারা আছে এরা 80% পাবে। 80% কি কম কথা মনে করছেন আপনি? 80% কিন্তু কম না। এখন দেখেন ক্লাস 5-এ 4-এ ম্যাথ করতে হবে, আপনি পড়ছেন বাংলায়, আপনি পড়ছেন ইসলাম শিক্ষায়, ম্যাথে কিন্তু আপনি পারবেন, স্পেশালিস্ট তো আর না, এটাও তো আপনাকে মনে রাখতে হবে। এই জন্য 20%টা একটু সায়েন্স এর জন্য প্রাধান্য দেওয়া হবে, রাখা হবে। এটা নিয়ে আপনার কোনো মাথা ব্যথার কারণ নাই। আপনি এবার ইতিহাসের সেরা ফেয়ার পরীক্ষা হবে ইনশাল্লাহ। যদি টিকতে চান, দয়া করে আপনাদের রিকোয়েস্ট করতেছি, আপনারা একটু ভালোভাবে পড়েন, ইনশাল্লাহ চাকরি হবে, ইনশাল্লাহ চাকরি হবে। ইম্পর্টেন্ট টপিক যেগুলো সেগুলো ভালো করে পড়েন, ইনশাল্লাহ চাকরি হবে। বুঝে গেছে? সুতরাং আপনারা আর সময় নষ্ট না করে আপনারা পড়ার টেবিলে বসে পড়েন। হ্যাঁ, পড়ার টেবিলে বসে, হ্যাঁ পড়ার টেবিলে বসে পড়েন। আর একটা বিষয় হচ্ছে দ্রুতই কিন্তু সার্কুলার হবে, যেহেতু এই যে প্রাথমিক তথ্য জানাই দিছে, সার্কুলার দ্রুত হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আজকে দেখেন প্রাচীন জনপদ নিয়ে আলোচনা করব। প্রাচীন জনপদ মানে কি? প্রাচীন মানে পুরাতন, প্রাচীন মানে কি? পুরাতন। প্রাচীন মানে কি? পুরাতন। আর জনপদ মানে কি? জনপদ মানে বসবাসের জায়গা বা বাসস্থান, বাসস্থান। তাহলে প্রাচীন জনপদ মানে হলো পুরাতন বাসস্থান, পুরাতন লোকালয়, এটা হচ্ছে প্রাচীন জনপদ। বোঝা গেছে? তাহলে পুরাতন বাসস্থান বা পুরাতন লোকালয়কে বলা হয় প্রাচীন জনপদ। ক্লিয়ার? আচ্ছা, সংজ্ঞা টঙ্গা তো আর আসবে না, পরিচয় আসবে না, আসবে কি সেটা আমি একটু বলে দিই। গুরুত্বপূর্ণ কিছু প্রাচীন জনপদ আছে, গুরুত্বপূর্ণ কিছু প্রাচীন জনপদ আছে, যে জনপদগুলো ইম্পর্টেন্ট। আপনাদের কথাটা আরেকটা কথা বলে রাখি, স্যার আসরের আজান হয়ে যাবে কিছুক্ষণ। আচ্ছা, আজানের সময় একটু আমি ক্লাস করবো নি। ওকে, যারা পরে জয়েন করেছেন তারা একটু শেয়ার করে দেন, যারা পরে জয়েন করেছেন তারা একটু শেয়ার করে দেন প্লিজ, যারা পরে জয়েন করেছেন। আমি দেখেন একটা টেকনিক লিখবো এখন, দেখেন 1 মিনিটে শেষ। আমি বললাম পূব সহ, পূব সহ একটা টেকনিক। আবার লিখলাম গৌড়ের, গৌড়ের বর চন্দ্র, পূব সহ এটুকু একটা টেকনিক। গৌড়ের বর চন্দ্র, গৌড়ের বর চন্দ্র কি বুঝাচ্ছি আমি এটা দিয়ে? পূব মানে পুন্ড্র, ব মানে বঙ্গ, ব মানে কি? বঙ্গ, সহ মানে সমতট, হরিকেল,
হরিকেল। গৌরের মানে গৌর, গৌর। বর মানে বরেন্দ্র, বর মানে বরেন্দ্র। আর চন্দ্র মানে চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ। শেষ। এই কয়টা প্রাচীন জনপদ সবচেয়ে ইম্পর্টেন্ট। এই কয়টা যদি প্রাচীন জনপদ আপনি খুব ভালো করে পড়তে পারেন, পরীক্ষায় কমন পড়বে। দেখছেন এই যে বিশাল একটা পড়াটাকে আমি একবার শর্ট করে ফেললাম। কিভাবে? যে পূব সহ গৌরের বর চন্দ্র, পূব সহ গৌরের বর চন্দ্র। তাহলে পূব মানে পুণ্ড, বঙ্গ, সমতট, হরিকেল, গৌর, বরেন্দ্র, চন্দ্রদ্বীপ। দেখছেন? মনে থাকবে কি থাকবে না? স্যার প্রধান এবং সহকারী শিক্ষকের জন্য কি আলাদা সিলেবাস? ভাই প্রধানের জন্য সিলেবাসটা এখনো দেওয়া হয়নি, যখন দেওয়া হবে তখন আলোচনা করব, ঠিক আছে? হুমায়রা শিকদার বুঝতে পেরেছেন নিশ্চয়ই। হুমায়রা প্রধান শিক্ষকের জন্য সিলেবাস দেয় নাই, মানমন্ডল দেয় নাই, যখন দিবে তখন আমরা বলতে পারবো। ইপাত হোসেন নেটওয়ার্ক সমস্যা, হ্যাঁ হতে পারে, আপনার একটু চেক দেন। অচেনা সেই মেয়ে নতুন সিলেবাস আছে কারো কাছে? ওকে, সিলেবাস এর মধ্যে কোনো পরিবর্তন হবে না, সিলেবাস যেরকম আছে ওরকমই থেকে যাবে। সিলেবাস নিয়ে আপনার টেনশন করার কোনো কিছু নাই। অচেনা সেই মেয়ে, হ্যাঁ ক্লিয়ার। এরপরে হচ্ছে নুসিবা ইসলাম, শেয়ার ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। পরে যারা এসেছেন তারা একটু সবাই শেয়ার করে দেন, আবার নতুন করে একটু শেয়ার করে দেন। পরে যারা আসছেন, আমি চাই অনেক বেশি কি হোক, মানুষ দেখতে পাক, শুনতে পাক, সবাই শিখুক, সবার দরজা উন্মুক্ত থাকুক, সবাই এই যে আমি যে টেকনিকটা বলেছি সবাই একটু লিখে নেন, খাতার মধ্যে লিখে নেন একটু। ওকে, এটা ক্লিয়ার? তাহলে আমাকে বলেন তো বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ কোনটা? এই যে সবার আগে যেটা আছে ওইটা হচ্ছে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। এটা পরীক্ষায় বিশেষ পরীক্ষায় আসছিল, বিশেষ পরীক্ষা আসছিল। এই যে 48তম বিশেষ পরীক্ষাটা হয়ে গেল, এই 48 বিশেষ পরীক্ষা এসেছিল বাংলার সবচেয়ে প্রাচীন জনপদের নাম কি? এটা প্রাইমারি এবং অন্যান্য পরীক্ষা আসতে পারে। তাহলে উত্তর হবে পুন্ড্র, উত্তর হবে পুন্ড্র। ক্লিয়ার? তাহলে বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ পুন্ড্র, কারণ এটা সবার পূর্বে কি কি প্রথমে আছে, বুঝে গেলাম। বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ পুন্ড্র। ওকে, এবার দেখেন বর্তমান অবস্থান। আমরা এখান থেকে বর্তমান অবস্থানটা শিখব, এখান থেকে বর্তমান অবস্থানটা শিখব। দেখেন এই যে পুন্ড্র, পুন্ড্রের বর্তমান অবস্থান হচ্ছে মহাস্থানগড়, মহাস্থানগড় যেটা বগুড়াতে অবস্থিত। মহাস্থানগড় কোথায় অবস্থিত? বগুড়া। বঙ্গ কোথায় কোথায় আছে? ঢাকা, ফরিদপুর, ফরিদপুর আর কি কোথায় আছে বলেন তো? ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, সমতট, কুমিল্লা, নোয়াখালী, কুমিল্লা, হরিকেল কি আছে? এই যে দেখেন সিলেট, সিলেট, চট্টগ্রাম, গৌর, চাঁপাই নবাবগঞ্জ। আমি শুধু চাঁপাই লিখবো, আপনারা নবাবগঞ্জ বুঝে নিন। বরেন্দ্র, রাজশাহী, রাজশাহী, নওগাঁ, চন্দ্রদ্বীপ, বরিশাল, বরিশাল ডিভিশনের পুরোটাই চন্দ্রদ্বীপ। ক্লিয়ার? বুঝতে পারতেছেন? সবাই একটু লিখে নেন। আমি আবারও বলছি, পুন্ড্র, মহাস্থানগড়, বগুড়া, পুন্ড্র, মহাস্থানগড়, বগুড়া সবচেয়ে প্রাচীন জনপদ, যেটা 48 বিসিএসে আসছিল, 36 বিসিএসও আসছে, এটা 36 বিসিএসও আসছে। বঙ্গ, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, ময়মনসিংহ, সমতট, কুমিল্লা, নোয়াখালী, সমতট, কুমিল্লা, নোয়াখালী, হরিকেল, সিলেট, চট্টগ্রাম, হরিকেল, সিলেট, চট্টগ্রাম, গৌর, চাঁপাইনবাবগঞ্জ, বরেন্দ্র, রাজশাহী, চন্দ্রদ্বীপ, বরিশাল, চন্দ্রদ্বীপ, বরিশাল। এবং মনে রাখবেন এই বরিশালের পূর্ব নাম হচ্ছে চন্দ্রদ্বীপ, বরিশালের
পূর্ব নামও চন্দ্রদ্বীপ, কয়েকটা পূর্ব নাম আছে, সেটা হলো চন্দ্রদ্বীপ, বাকেরগঞ্জ, বাকলা, ইসমাইলপুর ইত্যাদি। হ্যাঁ, মুস্তাক হোসেন অসাধারণ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, সাবিনা মুমতাজ, গৌরব চাপাই, হ্যাঁ, রাজু আহমেদ অসাধারণ টেকনিক, চমৎকার টেকনিক, হ্যাঁ ধন্যবাদ আপনাদের জন্য। এরকম অনেক টেকনিক থাকবে। আমাকে একটু জানান সবাই খাতার মধ্যে লিখেছেন কিনা, আমাকে একটু কমেন্ট করেন। সবাই খাতার মধ্যে লিখেছেন কিনা বলেন। রাজু আহমেদ সেরা, থ্যাংক ইউ রাজু আহমেদ। ফারজানা হক ঋতু অসাধারণ। সবাই খাতায় লিখেছেন কিনা এটা আমাকে বলেন। চন্দ্রদ্বীপ বঙ্গের অংশ ছিল না? অবশ্যই ছিল। চন্দ্রদ্বীপ বঙ্গের অংশ ছিল, বরিশাল বঙ্গের অংশ ছিল। পরে যখন বঙ্গ জনপদটা ভেঙে চন্দ্রদ্বীপ হইল, তখন চলে গেছে চন্দ্রের অংশ হিসাবে, চন্দ্রের অংশ হিসাবে। ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? অসাধারণ টেকনিক, হ্যাঁ থ্যাংক ইউ। এরকম অসাধারণ টেকনিক থাকবে, এরকম অসাধারণ টেকনিক থাকবে। ওকে, নুসরাত জাহান, ওকে, রঙের দুনিয়া, হ্যাঁ ওকে, রোদেলা, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আপনারা আশা করি এটা থেকে প্রশ্ন আসলে পারবেন, প্রশ্ন আসলে পারবেন। আরেকটা বিষয় আমি আলোচনা করি, একটু অ্যাডভান্স লেভেলে প্রশ্ন আসলে পরীক্ষা এমন হতে পারে, সেটা হলো কোন জনপদ কোন দিকে অবস্থিত, কোন জনপদ কোন দিকে অবস্থিত, এটা বোঝার জন্য আমরা একটু দেখব। মনে করেন মানচিত্রের উপরের দিকটাকে বলা হয় উত্তর। আচ্ছা, উত্তরের বিপরীত কি? দক্ষিণ। উত্তরের বিপরীত যদি দক্ষিণ হয়, তাহলে দক্ষিণ দিক কোনটা হবে? নিচের দিকটা হবে দক্ষিণ। আর বাম অংশটাকে বলা হবে পশ্চিম, বাম অংশটাকে বলা হবে পশ্চিম। আর ডান অংশটাকে বলা হবে পূর্ব, ডান অংশটাকে বলা হবে পূর্ব। এই পূর্ব দিকে দুইটা জনপদ, পূর্ব দিকে দুইটা জনপদ, পূর্ব দিকে দুইটা জনপদ, একটা হচ্ছে সমতট আর একটা হচ্ছে হরিকেল, একটা হচ্ছে সমতট আর একটা হচ্ছে হরিকেল। উত্তর দিকে একটা জনপদ, সেটা নাম হচ্ছে পুন্ড্র। পশ্চিম দিকে দুইটা জনপদ, সেটা নাম হচ্ছে বরেন্দ্র আর হচ্ছে গৌর। দক্ষিণ দিকে একটা জনপদ, ওটার নাম হচ্ছে চন্দ্রদ্বীপ, চন্দ্রদ্বীপ। আর মাঝখানে একটা জনপদ, ওটার নাম হচ্ছে বঙ্গ। দেখেন রাজধানী ঢাকাটা মাঝখানে অবস্থিত না? শেষ। যদি কখনো প্রশ্ন কঠিন হয়, তাহলে এখান থেকে আসতে পারে যে পুন্ড্র জনপদ কোন দিকে অবস্থিত, বা বাংলাদেশের উত্তর দিকে কোন জনপদ? পুন্ড্র। দক্ষিণ দিকে চন্দ্রদ্বীপ, পূর্ব দিকে দুইটা সমতট আর হরিকেল, পশ্চিম দিকে বরেন্দ্র এবং গৌর। হ্যাঁ, জান্নাতুল ফেরদৌস মিতু ভর্তি হতে চাই, হ্যাঁ যোগাযোগ করুন, আপনি ভর্তি হতে পারবেন নতুন ব্যাচে। ওকে, সাবরিনা মমতাজ, থ্যাংক ইউ ভেরি মাচ, লিখেছেন পূর্ব সমতট হরিকেল। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সায়েদ সুমি, ওকে, চন্দ্রদ্বীপ বরিশাল, থ্যাংক ইউ মুস্তাক, নাইস। ওকে, আশা করি আপনারা এই তথ্যগুলো খুব ভালো করে বুঝতে পেরেছেন। এইভাবে যদি আপনি পড়েন, আপনার প্রস্তুতি 100-তে 100 হবে। আর ফ্রি ক্লাসগুলোতে আপনি এইভাবে সমস্ত কিছু বুঝে বুঝে পড়তে পারবেন ইনশাআল্লাহ। ওকে, খুব সুন্দর ক্লাস, হ্যাঁ থ্যাংক ইউ। সুন্দর ক্লাস যারা বলেছেন তারা দয়া করে একটু শেয়ারও করে দিন। সুন্দর জিনিসটা সবার মাঝে শেয়ার করতে হয়। ওকে, তাহলে আমরা প্রাচীন জনপদের খুঁটিনাটি যা আছে সবই আমরা শেষ করে ফেললাম। ওকে, ক্লিয়ার? প্রাইমারির জন্য কি নতুন বছর শুরু হবে? নতুন প্রাইমারির জন্য কি নতুন শুরু হবে? হ্যাঁ, নতুন ব্যাচ শুরু হবে। বৃষ্টি অসাধারণ, থ্যাংক ইউ। জাহিদ হোসেন, থ্যাংক ইউ। অনেকেই কমেন্ট করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফারিহা জান্নাত, পুন্ড্র উত্তর, হ্যাঁ ওকে। এরপরে আমরা পরিব্রাজক সম্পর্কে পড়ব।
পরিব্রাজক। পরিব্রাজকটা কি এটা আগে আমাদের জেনে নিতে হবে। পরিব্রাজক কি? পরিব্রাজক পরিব্রাজক হলো ভ্রমণকারী বা পর্যটক। পরিব্রাজক হলো পর্যটক। পরিব্রাজক মানে কি বলেন? পর্যটক। পরিব্রাজক মানে পর্যটক, যিনি ভ্রমণ করেন তাকে বলা হয় পরিব্রাজক। তাকে কি বলা হয়? তাকে বলা হয় পরিব্রাজক, যিনি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ভ্রমণ করেন। ওকে, তাহলে এই পরিব্রাজক থেকে আমাদের বেশ কিছু প্রশ্ন আসে। কিরকম প্রশ্ন আসে এটা আমরা একটু দেখব, ঠিক আছে? পরিব্রাজক থেকে কেমন প্রশ্ন আসে আমরা একটু দেখব। এটা দেখার জন্য আমরা আগে একটা ছক বানাবো, যেন আমরা সব কিছু পারি। বুঝে গেছে? ওকে, আপনারাও একটু ঘর বানাতে পারেন। সেটা হচ্ছে পরিব্রাজকের নাম। পরিব্রাজকের নাম। এরপর আমরা দেখব দেশ, তিনি কোন দেশের নাগরিক। কোন দেশের নাগরিক, তার কি কোনো গ্রন্থ আছে কিনা এটা আমরা দেখব। ভারতে আগমন, তিনি ভারতে কবে আগমন করেছেন, ভারতে আগমন, এটা দেখব। আর বাংলায় আগমন, কোথায়? বাংলায় আগমন। ওকে, এবার ভারতবর্ষে ভ্রমণকারী প্রথম পরিব্রাজকের নাম কি? তার নাম হচ্ছে মেগাস্থিনিস। মেগাস্থিনিস। তার জন্ম হচ্ছে গ্রিসে। তার জন্ম কোথায়? গ্রিসে। তার একটা বিখ্যাত গ্রন্থ আছে, তার নাম হচ্ছে ইন্ডিকা। তার বিখ্যাত গ্রন্থের নাম ইন্ডিকা। এবং তিনি ভারতবর্ষে এসেছেন খ্রিস্টপূর্ব 302 শতকে। খ্রিস্টপূর্ব 302, মানে যীশু খ্রিস্টের জন্মেরও 302 বছর আগে। বাংলায় এটা দরকার নাই। ওকে, বাংলায় শুধু একটা পর্যটকের দরকার আছে, ইবনে বতুতা। ওকে, এবং এই যে খ্রিস্টপূর্ব 302 অব্দে তিনি ভারতে আসলেন, তখন শাসক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। চন্দ্রগুপ্ত মৌর্য, মনে রাখবেন, তখন ভারতের শাসক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। ভারতের শাসক ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য। এরপরের যে পর্যটক তার নাম হচ্ছে ফা হিয়েন। তার নাম কি? ফা হিয়েন। তিনি চীনের নাগরিক ছিলেন। এবং প্রশ্ন এখান থেকে একটা আসে, চীন থেকে আসা প্রথম পর্যটকের নাম কি? উত্তর হচ্ছে ফা হিয়েন। ওকে, গ্রন্থ নাই। তিনি পঞ্চম শতকে তিনি ভারতবর্ষে এসেছিলেন। পঞ্চম শতক মানে 630-এর দিকে। বাংলায় দরকার নেই। ওকে, এরপরে হচ্ছে হিয়েন সাং। তৃতীয় পর্যটকের নাম হচ্ছে হিয়েন সাং। তিনিও চীন থেকে এসেছেন। ওকে, তিনি 630 সালে ভারতবর্ষে এসেছেন আর 638 সালে বাংলায় এসেছেন। 630 সালে ভারতবর্ষে এসেছেন আর 638 সালে বাংলায় এসেছেন। এবার সর্বশেষ পর্যটক, যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটক, তার নাম হচ্ছে ইবনে বতুতা। দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন কমেন্টে, নিচে দেখা যাচ্ছে কিনা। ইবনে বতুতা। ইবনে বতুতা, তার দেশের নাম মরক্কো। আফ্রিকার দেশ মরক্কো। আফ্রিকার দেশ মরক্কো। তার গ্রন্থের নাম কিতাবুল রেহেলা। কিতাবুল রেহেলা, দেখা যাচ্ছে তো? কিতাবুল রেহেলা। তিনি 1333 সালে ভারতবর্ষে এসেছিলেন। 1333 সালে ভারতবর্ষে এসেছেন আর 1345 সালে তিনি বাংলায় এসেছেন। 1345 সালে তিনি বাংলায় এসেছেন। এই পর্যন্ত ক্লিয়ার কিনা, আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে বলেন। কার আমলে আসে অপশনটা দেন, দিব। এই যে লেখার জায়গা হচ্ছে না তো, দিব আমি। হ্যাঁ, কার আমলে ভারতবর্ষে আসছে আর কার আমলে বাংলায় আসছে এটা আমি বলবো, ঠিক আছে? এই পর্যন্ত সবাই লিখেছেন কিনা আমাকে বলেন তো। এই পর্যন্ত সবাই লিখেছেন কিনা? সবাই লিখেছেন কিনা বলেন, বুঝতে পেরেছেন কিনা?
সুশান্ত পাল একটু হতাশা প্রকাশ করেছেন। হ্যাঁ, সার্কুলার হবে, খুব দ্রুতই হয়ে যাবে। সার্কুলার হওয়ার নমুনা শুরু হয়েছে, যেহেতু বিধিমালা প্রকাশ করেছে তার মানে সার্কুলার হবে। ওকে, শিল্পী রানী, স্যার আমি পেইড ব্যাচেও আপনার ক্লাস করছি, বরাবরের মতো আজও অসাধারণ ক্লাস। হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমি আবার একটু আপনাদের এটা একটু স্মরণ করে দিচ্ছি। মেগাস্থিনিস, ভারতবর্ষে আসা প্রথম পর্যটকের নাম মেগাস্থিনিস। তিনি গ্রিসের নাগরিক ছিলেন। তার একটা গ্রন্থ আছে, নাম হচ্ছে ইন্ডিকা। যেহেতু ইন্ডিয়া ভ্রমণ করেছেন, গ্রন্থের নাম ইন্ডিকা। তিনি খ্রিস্টপূর্ব 302 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে এসেছিলেন। চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে ভারতে এসেছিলেন। ফা হিয়েন, চীন থেকে আসা প্রথম পর্যটক, তিনি 5ম শতকে ভারতবর্ষে আসেন। হিয়েন সাং, তিনি চীনের নাগরিক, 630 সালে ভারতবর্ষে এবং 638 সালে বাংলায় আগমন করেন। ইবনে বতুতা, বাড়ি হচ্ছে মরক্কো, তার গ্রন্থের নাম কিতাবুল রেহেলা। 1333 সালে তিনি ভারতবর্ষে আসেন আর 1345 সালে তিনি বাংলায় আসেন। স্যার ক্লাস কি নিয়মিত চলবে ইলিয়াস? অবশ্যই চলবে নিয়মিত ইনশাআল্লাহ, যদি বেশি বেশি শেয়ার করেন আর আপনারা খাতা কলম নিয়ে বসেন এবং মনোযোগ সহকারে দেখেন। এই যে কি মাইনুদ্দিন ইসলাম, হ্যাঁ 46 দেওয়া আছে, 46টাও রাইট। কিভাবে জানেন? তিনি 1345 সালে আসেন এবং 46 সাল পর্যন্ত তিনি থেকেছেন, বুঝে গেছে? এর জন্য 45 46 দুইটাই রাইট। ওকে, ক্লিয়ার? চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী চাণক্য, হ্যাঁ ওকে ক্লিয়ার। এখানে আমাদের আরেকটা জিনিস লিখতে হবে, সেটা হলো এই যে ইবনে বতুতা ভারতে আগমন করেন কার আমলে? একটু আমরা এই দুটা জিনিস একটু দেখব। ইবনে বতুতা ভারতে আগমন করেন মোহাম্মদ বিন তুগলকের আমলে। তখন ভারতের সম্রাট ছিলেন, রাজা ছিলেন মোহাম্মদ বিন তুগলক, সুলতানি বংশের শাসক মোহাম্মদ বিন তুগলক, সুলতানি আমলে। আর বাংলার শাসক ছিল তখন ফখরুদ্দিন মোবারক শাহ। একটু দেখে নেবেন, যদিও একটু হিজিবিজি হচ্ছে, দেখে নেবেন, একটু ভালো করে বুঝে নেবেন। মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে আসেন আর ফখরুদ্দিন মোবারক শাহ সুলতানি আমলের প্রথম স্বাধীন সুলতান, ঠিক আছে? ফখরুদ্দিন মোবারক শাহ আমলে তিনি কোথায় আসেন? ওকে, লিখেছেন কিনা বলেন। লিজা আক্তার, পেইড বেসে কি ভর্তি চলছে এখনো? হ্যাঁ। আতিকুল ইসলাম, ওকে। শাকিল হুসাইন, থ্যাংক ইউ। মাইশা ইসলাম, গুড। ওকে, মর্জিনা, ওকে। সোনিয়া হক, ইবনে বতুতা মোহাম্মদ বিন তুগলকের আমলে, ওকে। থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এটা ক্লিয়ার কিনা, ডান কিনা বলেন। ওকে, আমরা কি নেক্সট টপিকে যেতে পারি কিনা বলেন? ওকে, আমরা এবার আমাদের এখানে কিছু প্রশ্ন আছে। প্রশ্নগুলো আলোচনা করার আগে আমি আরেকটু বিষয় আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো যে ভারতবর্ষের বিভিন্ন সাম্রাজ্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি ইনশাল্লাহ আশা করি 3000 বছরের ইতিহাস আমি একটা টেকনিকে আপনাদেরকে শেষ করে দিতে পারবো। আপনারা অনেকে প্রশ্ন করেন, স্যার আমার এই ইতিহাসগুলো মনে থাকে না, কোনটার পরে কোন আমল এগুলো আমি বুঝি না, মনে থাকে না, কিভাবে মনে রাখবো? বিশেষ করে যারা একটু সায়েন্সে পড়াশোনা করেছেন বা হচ্ছে আর্টসে পড়েন নাই, ইতিহাস পড়েন নাই, ইসলামের ইতিহাস পড়েন নাই, তাদের একটু কষ্ট হয়। আমি একটু তাদের জন্য এই ইতিহাসটা সুন্দর করে বর্ণনা করব। তার আগে আপনারা একটু টেকনিক দেখতে হবে, টেকনিকের মাধ্যমে আমরা মনে রাখব। একটা মেয়ে, তার নাম হচ্ছে মৌ, ঠিক আছে? এটা আমি একটু লিখে দিই, দেখে না দিলে বুঝবেন না। সেটা হলো
বিভিন্ন সাম্রাজ্য, বিভিন্ন সাম্রাজ্য। এরপরে প্রশ্ন আলোচনায় চলে যাব। বিভিন্ন সাম্রাজ্য। ওকে, আমরা একটা মেয়ের নাম লিখলাম মৌ, একটু মগা টাইপের, তাহলে মগা বলি না আমরা, তাহলে আমরা বললাম মৌগু। কি বললাম? মৌগু। এ ধরেন বিয়ে হয়ে গেলে হবে বৌমা, কিন্তু আমরা একটু বিকৃত করে বললাম গৌমা, বিকৃত করে বললাম কি মৌগু গৌমা। পাশে বসে আছে, পাশে, মৌগু গৌমা পাশে, মৌগু, আপনারা সবাই একটু লিখেন মৌগু গৌমা পাশে, মৌগু গৌমা পাশে। দেখেন একবারে 1000 বছরের ইতিহাস শেষ। অর্থাৎ সাম্রাজ্যগুলো কিভাবে মনে রাখবেন, আমলগুলো, যুগগুলো কিভাবে মনে রাখবেন, একবার অসাধারণ একটা টেকনিক। এ জীবনেও ভুল হবে না, দেখেন জীবনেও ভুল হবে না। মৌগু গৌমা পাশে, তাহলে মৌ মানে মৌর্য সাম্রাজ্য, মৌ মানে মৌর্য সাম্রাজ্য, গু মানে গুপ্ত সাম্রাজ্য বা গুপ্ত যুগ, এই গুপ্ত যুগকে বলা হয় স্বর্ণযুগ। গৌ, গৌ মানে স্বাধীন গৌর রাজ্য, স্বাধীন গৌর রাজ্য। তারপরে মা, মা মানে মাৎসান্যায় যুগ, মাৎসান্যায়, মাৎসান্যায়টা বলা হয় অরাজকতার যুগ, অন্ধকার যুগ, জুরজার মুল্লুকতার ওই টাইপের যুগ। পাশে মানে পাল, পাশে মানে কি পাল। আর সে মানে সেন, সে মানে সেন, সে মানে সেন। ক্লিয়ার? ওয়াও, একজন বলছে ওয়াও, লেলিন হোসেন ওয়াও। আজকে যেরকম ওয়াও বললেন, আগামী ক্লাসগুলোতে আরো বেশি ওয়াও বলবেন ইনশাল্লাহ। দেখছেন 1000 বছরের বেশি ইতিহাস এক লাইনে শেষ, এক লাইনে শেষ। এবার মৌর্য সম্পর্কে যদি আমি বর্ণনা করি, মনে থাকবে না? গুপ্ত, গৌর রাজ্য, মাৎসান্যায়, পাল, সেন, মনে থাকবে না? আয়ান খান, কি লিখছে? এনি খান, সব গ্রুপে হ্যাঁ শেয়ার করে দেওয়া উচিত। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। মৌগু গৌমা পাশে, মৌগু গৌমা পাশে, মৌগু গৌমা পাশে, এটা মনে রাখা একবারে সহজ। তাহলে আমাকে আপনারা বলেন তো, ভারতবর্ষের প্রথম সাম্রাজ্যের নাম কি? সবাই কমেন্ট করেন। ভারতবর্ষের প্রথম সাম্রাজ্যের নাম কি? কমেন্ট করেন সবাই। ভারতবর্ষের প্রথম সাম্রাজ্যের নাম কি? তাওহিদুল ইসলাম নাফিস, অসাধারণ। হ্যাঁ, অসাধারণ ক্লাসে হবে ইনশাআল্লাহ। তাহলে বলেন ভারতবর্ষের প্রথম সাম্রাজ্যের নাম কি? আমাকে একটু কমেন্ট করেন। লিমা আক্তার, আলহামদুলিল্লাহ স্যার, অ্যামেজিং। ওকে, থ্যাংক ইউ, সুন্দর টেকনিক। কঠিন শব্দ, কঠিন শব্দ। হ্যাঁ, মৌর্য, ইয়েস বৃষ্টি বলেছেন মৌর্য, থ্যাংক ইউ ভেরি মাচ। কেন? কারণ সবার আগে যে থাকবে সে তো প্রথম সাম্রাজ্যই হবে, এটা বুদ্ধি দিয়েও পড়া যায়। একজন বলছে পড়ার চেয়ে কি বেশি, একজন লিখছে কি লিখছে এটা, হ্যাঁ ট্রিক্স বেশি। হ্যাঁ, ট্রিক্স ছাড়া সাধারণ জ্ঞান এতগুলো মনে রাখবেন কেমনে? হ্যাঁ, ট্রিক্সের দরকার আছে তো। ওকে, তাহলে ভারতবর্ষের প্রথম সাম্রাজ্য, এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম সাম্রাজ্য। ভারতবর্ষের প্রথম সাম্রাজ্যের নাম হচ্ছে মৌর্য সাম্রাজ্য। এই যে গুপ্ত সাম্রাজ্য বা গুপ্ত যুগ, এটাকে বলা হয় ইতিহাসের স্বর্ণযুগ, এটাকে বলা হয় ইতিহাসের স্বর্ণযুগ। এই যে গৌর রাজ্য, এই গৌর রাজ্যে পুরো বাংলা প্রথম একত্রিত হয়, পুরো বাংলা প্রথম একত্রিত হয়, পুরো বাংলা প্রথম একত্রিত হয়, পুরো বাংলা প্রথম একত্রিত হয়। আর এই যে দেখেন মাৎসান্যায় যুগ, এটার স্থায়িত্ব ছিল 100 বছর। কত বছর? পরীক্ষায় আসে 100 বছর। সপ্তম থেকে অষ্টম শতক পর্যন্ত এই যুগ ছিল, সপ্তম থেকে অষ্টম শতক পর্যন্ত 100 বছর ছিল মাৎসান্যায় যুগ। পাল, এটা হচ্ছে সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসনামল, সবচেয়ে দীর্ঘস্থায়ী শাসনামল। আর এটা হচ্ছে বংশানুক্রমিক শাসনামল, প্রথম বংশানুক্রমিক, মানে রাজার ছেলে রাজা হবে, এই বংশানুক্রমিক শাসনামল হলো পাল আমল। প্রথম বংশানুক্রমিক শাসনামল হলো পাল আমল। একটু ফ্রেশ করে লিখে দিই, বংশানুক্রমিক, প্রথম বংশানুক্রমিক শাসন আমল হলো এই পাল আমল। আর সেন আমল কি? সেন আমল হলো হ্যাঁ সর্বশেষ হিন্দুদের সর্বশেষ শাসন আমল, অর্থাৎ মুসলিম শাসন আমল শুরু হওয়ার আগ পর্যন্ত শাসন আমল ছিল সেন আমল, অর্থাৎ সর্বশেষ হিন্দু শাসনামল বা সর্বশেষ হিন্দু সাম্রাজ্য।
লক্ষণ সেন এই সাম্রাজ্যের ছিল। লক্ষণ সেনের পরাজয়ের মাধ্যমে কি হয়? ইসলাম প্রতিষ্ঠিত হয় বাংলায়। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির শাসনামল শুরু হয়। বুঝে গেছে? ক্লিয়ার? মনে থাকবে? এটুকু মনে থাকবে কিনা বলেন? ট্রিক্স মনে রাখতেও ট্রিক্সের দরকার। আচ্ছা, সবগুলোতেই তো ট্রিক্স হবে না। যেগুলো এই যে যেমন এই যে একজন যে আপনারা বলতেছেন যে এই যে ইতিহাসের সাম্রাজ্যগুলোর ধারাবাহিকতা মনে তো আপনাকে রাখতে হবে, এই জন্য এটা ট্রিক্স দরকার আছে। সবগুলো ট্রিক্স দেওয়া হবে না। বুঝে গেছে? কারণ ট্রিক্স মনে রাখার জন্য আবার তখন আবার আরেক সময় ব্যয় করতে হবে। বুঝে গেছে? সাকসেস কোচিং ডান। ওকে, থ্যাংক ইউ। শারমিন ইসলাম মনে থাকবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, ওকে, আরেকটু আছে আমাদের শাসনামলটা, আরেকটু আছে। তাহলে এটা আমি একটু মুছে দেই। যারা মানে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী তাদেরকে বলা হয় এসএমই, মানে স্মল মিডিয়াম এন্টারপ্রেনার। ব্যাংক থেকে লোনও দেয়, এসএমই লোন দেয়। যারা মধ্যম মান মাঝারি মানের উদ্যোক্তা তাদেরকে লোন দেয় এসএমই লোন। তাহলে আমরা লিখলাম এসএমই। এখন আমি যদি ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা হই তাহলে আমি এসএমই লোন পাবো, এসএমই লোন পাবো, এসএমই লোন পাবো, এসএমই লোন পাবো। আর একটু কাছে লিখি, এসএমই লোন পাবো, এসএমই লোন পাবো, এসএমই লোন পাবো। আর এসতে কি বলেন? এতদিন পর্যন্ত বিধর্মী শাসন ছিল, এবার আসবে সুলতানি আমল, মুসলিম শাসন আমল আসবে। সুলতানি আমল, এরপরে মুঘল আমল, সুলতানির পরে আসবে মুঘল, এরপর আসবে ইংরেজ আমল। আজান হবে এখন, আমরা শুধু লিখে একটু শেষ করব। পাকিস্তান আমল, বাংলাদেশ আমল। ওকে, ক্লিয়ার? এই পর্যন্ত একটু দেখেন, আজানের পরে আমরা আবার শুরু করবো ইনশাআল্লাহ।
ওকে, আজানের পর আমরা আবার চলে আসলাম ক্লাসে। আজানের সময় একটু আমাদের বিরতি আমরা দেই, আজানের সময়টুকু দেখেন। এবার এসএমই মানে এসতে কি সুলতানি আমল, এমতে কি মুঘল আমল, ইতে কি ইংরেজ আমল। ইংরেজরা কত বছর শাসন করেছে এই দেশে? 190 বছর। 100 বছর করেছে কোম্পানির শাসন, আর 90 বছর করেছে তাদের পার্লামেন্ট থেকে শাসন করেছে। এরপরে পাকিস্তান আমল 1947 থেকে 71, দীর্ঘ কয় বছর হলো? 24 বছর তারা শাসন করেছে, বুঝে গেছে। এরপর বাংলাদেশ আমল, এরপর কি আমল? বাংলাদেশ আমল। তাহলে এই যে পাকিস্তান আমলের ইতিহাসের মধ্যে কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ চলে যাবে, যেটা গুরুত্বপূর্ণ একটা ইতিহাস। আর বাংলাদেশ আমলে আমরা আলোচনা করব যে সংবিধান রচনার ইতিহাস। আমরা যখন ফ্রি ক্লাসে সংবিধান নিয়ে আলোচনা করব তখন কিন্তু আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন, ভালোভাবে বুঝতে পারবেন। এবার মুঘল আমল নিয়ে আমরা এমন একটা টেকনিক দেব, মুঘল সকল শাসক মনে রাখতে পারবেন। বাহুয়াজ, সাজাও, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান, আওরঙ্গজেব। হ্যাঁ, এত সুন্দর করে আপনাদের পড়ানো হবে, বুঝে গেছে। ইতিহাস ভোলা যাবে কখনো? কখনোই ভোলা যাবে না। সেই মৌর্য থেকে বাংলাদেশ, মৌর্য থেকে বাংলাদেশ একসাথে ক্লিয়ার হবে। আমার কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? ওকে, ক্লিয়ার? সব বুঝতে পেরেছেন? ইতিহাস কি কঠিন না সহজ আমাকে বলেন তো? ইতিহাস মনে রাখা কঠিন না সহজ? তাহলে আমরা কি পড়ব? হ্যাঁ, মৌগু গৌমা পাশে এসএমই লোন পাবো, এসএমই লোন পাবে। লোন দিয়ে কোনো কিছু নাই, জাস্ট একটু বলার জন্য বলা। তাহলে এসতে সুলতানি আমল, এমতে মুঘল আমল, ইংরেজ আমল, পাকিস্তান আমল, তারপর হচ্ছে এই যে এইখানে মুঘলদের পরে ইংরেজরা আসার আগে ইউরোপীয়দের মধ্যে অনেকেই আসছিল, এটা নিয়ে প্রশ্ন আসে। ভারতবর্ষ ইউরোপীয়দের মধ্যে প্রথমে কে আসে? এখানেও সুন্দর করে আপনাদেরকে পড়ানো হবে। কি পড়ানো হবে? পুডেফ। পুডেফ মানে পর্তুগিজ, ওলন্দাজ, ডেনমার্ক, ইংরেজ, ফরাসি। সবার শেষে আসছে ফরাসিরা, আর সবার আগে আসছে ইংরেজরা। এটাই পর্তুগিজরা। সবার আগে কারা আসছে? পর্তুগিজরা। এই যে ইংরেজরা ঢোকার আগে ইউরোপের অনেক জাতি আসছিল, পর্তুগিজ, ওলন্দাজ, ডেনমার্ক, ইংরেজ, ফরাসি। তারপরে ইংরেজরা আসলো, সবাইকে পরাজিত করে ইংরেজরা 190 বছর থাকলো। পরে কারা আসলো? পাকিস্তান আমল শুরু হলো, দুইটা দেশকে স্বাধীন করে দিল, ভারত এবং পাকিস্তান। পাকিস্তান আমলের মধ্যে মুক্তিযুদ্ধ আছে। এরপরে বাংলাদেশ আমল, বাংলাদেশ আমলে শুরুতেই সংবিধান রচনা করা হয়েছে। সহজ স্যার, আপনার মাধ্যমে সব সহজ করা সম্ভব। ইলিয়াস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এইভাবে আপনারা প্রতিদিন ক্লাস পাবেন, কি প্রতিনিয়ত ক্লাস পাবেন, প্রতিনিয়ত ক্লাস পাবেন, প্রতিনিয়ত মানে রেগুলার ক্লাস পাবেন ইনশাল্লাহ। ফ্রি ক্লাসগুলোতেও আপনারা প্রস্তুতি নিতে পারবেন। আপনাদের শুধু একটা কথাই বলি, যদি ভালো লাগে তাহলে আপনারা ভর্তি হন, যদি ভালো লাগে ইনশাআল্লাহ, ঠিক আছে? আর অন্তত ফ্রি ক্লাসগুলো করেন। এবার আমরা প্রশ্নে চলে যাব, ঠিক আছে? আমরা এবার যা পড়লাম দেখি প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করি, প্রশ্নগুলো একটু প্র্যাকটিস করি। দেখেন, আমরা একটু প্রশ্নগুলো প্র্যাকটিস করি। আমাদের যে প্রশ্নগুলো আছে, প্রশ্নগুলো একটু দেখেন। আমাদের বইয়ের একটা বিশেষত্ব হলো প্রথমে আমরা বিসিএস দিয়ে শুরু করেছি, কারণ বিসিএস এর প্রশ্নগুলো পড়লে আপনার সকল চাকরি পরীক্ষার প্রস্তুতি হবে। এই যে আমাদের যে বইটা আছে, বাংলাদেশ বিষয়াবলী এবং আন্তর্জাতিক বিষয়াবলী বিজ্ঞান, আমাদের ডাইজেস্ট, জব ডাইজেস্ট পার্ট 2, এটার মধ্যে আপনারা দেখবেন শুরুতেই কি আছে জানেন? শুরুতেই আছে বিসিএস এর প্রশ্ন, অনুশীলনের মধ্যে শুরুতে আছে বিসিএস এর প্রশ্ন, তারপরে আছে প্রাইমারির প্রশ্ন, এই যে প্রাইমারির প্রশ্ন, তারপরে আছে অন্যান্য চাকরির প্রশ্ন। সুতরাং আপনার প্রস্তুতিটা 100তে 100% হবে যদি আপনারা শুধু একটু ভালো করে মন দিয়ে পড়েন। মনটা আমাদের দিতে হবে, একটা জিনিস চাই, সেটা হলো আপনার মনোযোগ। মনোযোগ যদি আপনি আমাদেরকে দেন, আপনার প্রস্তুতি আমরা কভার করব। ওকে, ক্লিয়ার? এবার আসুন আমরা প্র্যাকটিস করি, প্র্যাকটিস করি। দেখেন, বাংলাদেশের প্রাচীনতম জনপদ কোনটি? কোন বিসিএসে আসছিল বলেন তো? এই যে 48তম বিসিএসে আসছে। উত্তর কোনটা হবে? কমেন্টে জানান, দ্রুত জানান। উত্তর এখানে নাই, কমেন্টে জানাই দেন। সব অনেকেই কমেন্ট করেছেন। আনাম মুত্তাকি, ক মহাস্থানগড়, এ থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেটার উত্তর হবে ক মহাস্থানগড়। বলেন তো মহাস্থানগড় কোথায় অবস্থিত?
এটা কমেন্ট করেন সবাই। মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত একটু কমেন্ট করেন। কমেন্ট আশা করতেছি। মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত, জেলাটার নাম লেখেন দ্রুত। মহাস্থানগড় কোন জেলায় অবস্থিত বলেন, আমি লিখেও দিছি, কমেন্ট দ্রুত কমেন্ট করেন। বগুড়া, ইয়েস, আহনাব মুত্তাকি আয়ান লিখেছেন বগুড়া, রাইট, এটা হবে বগুড়া। মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত। এবং আরেকটা তথ্য আমি দিয়ে দেই, এই মহাস্থানগড়টা করতোয়া নদীর তীরে অবস্থিত। করতোয়া নদীর তীরে অবস্থিত, করতোয়া নদী, এই মহাস্থানগড়টা করতোয়া নদীর তীরে অবস্থিত। ক্লিয়ার? হ্যাঁ, তানিয়া আক্তার বই নিয়েছে, অসাধারণ, থ্যাংক ইউ। আমাদের বইটা আসলেও অসাধারণ। ওকে, এবার 2 নাম্বার তথ্য, প্রশ্নটা একটু আমরা দেখি। প্রশ্ন কি? বাংলার প্রাচীন জনপদ হরিকেল কোনটা বলেন? হরিকেল বর্তমানের নাম কি? হরিকেলের বর্তমান নাম কি? 46তম বিশেষ পরীক্ষা আসছিল, আমি বলে দিয়েছিলাম টেকনিকের মধ্যে হরিকেল ল আছে না, তাহলে সিলেট থাকবে, আর সিলেট থাকলে চট্টগ্রাম থাকবেই। কান টানলে মাথা আসে, সিলেটকে টানলে চট্টগ্রাম আসে, তাহলে উত্তর হবে ক, সিলেট এবং চট্টগ্রাম, সিলেট এবং চট্টগ্রাম। ক্লিয়ার? কল্পনা দাস, সিলেট চট্টগ্রাম, থ্যাংক ইউ। মঞ্জিরা বেগম, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনার উত্তর এটা পারবেন। আমি একটা জিনিস বলেছিলাম, বলেন তো হরিকেল জনপদ কোন দিকে অবস্থিত, একটু বলেন তো কোন দিকে অবস্থিত, দিকটা বলেন। 4টা অপশন, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, বলেন কোন দিকে অবস্থিত, কমেন্ট করেন। আমি আমার ক্লাসে বলেছি, আলোচনার সময় বলেছি, এটা দ্রুত বলেন। হরিকেল জনপদটা, একজনে খ লেখছে, খ তো হবে না, 2 নিয়ে আলোচনা করতেছি আমরা, 2 নিয়ে আলোচনা করে কোন দিকে অবস্থিত, দিকটা বলেন। এই যে পূর্ব, আরাফাত সানি, থ্যাংক ইউ। পূর্ব দিকে, পূর্ব দিকে আরেকটা জনপদ আছে, সেটার নাম সমতট, সেটার নাম সমতট। ওকে, শামসুল আলম, জেসমিন, থ্যাংক ইউ। পূর্ব দিক, প্রিয়া, পূর্ব দিক, অনেকেই লিখেছেন পূর্ব দিক, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, এরপরে দেখেন তিন নাম্বার, চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্ত যুগে বাংলাদেশে আগমন করেন? চীন দেশের কোন পর্যটক বা ভ্রমণকারী গুপ্ত যুগে আগমন করেন? গুপ্ত যুগে আগমন করেন, উত্তর হচ্ছে ফা হিয়েন। এই প্রশ্নটাই ওকে, আমরা একটু মানে হচ্ছে এই প্রশ্নটা দেখি যে প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে, এখান থেকে একটু দেখি আমরা। প্রাচীন যুগে প্রাচীন বাংলা মৌর্য শাসনের প্রতিষ্ঠাতাকে,
সেটা হচ্ছে চন্দ্রগুপ্ত মৌর্য। এবং আমরা একটা জিনিস জানি, তার আমলে কে আসছেন? মেগাস্থিনিস পর্যটক এই ভারতবর্ষে এসেছেন। এরপর দেখেন প্রাচীন বাংলার হরিকেল জনপদ অন্তর্ভুক্ত এলাকা কোনটা? হরিকেল এর আগেও আমরা পড়েছি। হরিকেল চট্টগ্রাম এবং সিলেট, এখানে সিলেটও থাকতে পারে, এখানে সিলেটও থাকতে পারে। ক্লিয়ার? আমাদের বইতে আছে, একটু দেখবেন আপনারা। ওকে, এবার আপনারা একটু দেখেন, একটু প্লাস 1 ঘন্টা হয়ে গেছে, একটু দ্রুত শেষ করব। এবার দেখেন শিলভদ্র, মহাস্থবীর শিলভদ্র কোন বিহারের আচার্য ছিলেন? আচার্য মানে প্রধান। এখন বিশ্ববিদ্যালয়ের যেরকম প্রধান থাকে, উপাচার্য, প্রধান ব্যক্তিত্ব থাকে, ওরকম আচার্য ছিলেন একটা বিহারের। সে বিহারটার নাম কি বলেন তো সবাই, একটু কমেন্ট করেন তো। 13 নম্বরটা কি হতে পারে? নালন্দা বিহার, উপমহাদেশের সবচেয়ে প্রাচীন বিহার নাম হচ্ছে নালন্দা, এবং এটাকে বলা হয়ে থাকে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয়, উপমহাদেশের প্রথম বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়। ওকে, ক্লিয়ার? এরপরে দেখেন আপনারা 14 নাম্বার, চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? আমি কিন্তু আমার ক্লাসে বলেছি চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি, এটা একটু কমেন্ট করেন সবাই। নবকুমার মণ্ডল, খ। চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি? 13 আর 14 নাম্বার, চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি বলেন? গ, ইয়েস, বরিশাল। বরিশালের পূর্ব নাম ছিল চন্দ্রদ্বীপ। এই বরিশালের আরো কিছু পূর্ব নাম আছে, যেমন বাকেরগঞ্জ, বাকেরগঞ্জ, আরেকটা নাম আছে বাকলা, বাকলা, আরেকটা নাম আছে ইসমাইলপুর, ইসমাইলপুর, ইসমাইলপুর। ওকে, ওকে। এরপরে আরেকটা প্রশ্ন, সেটা হলো এই যে চীনা পর্যটক পরিব্রাজক হিয়েনসাং এর শিক্ষাগুরু কে ছিলেন? হিয়েনসাং এর শিক্ষাগুরু কে ছিলেন? এটা উত্তর হবে শিলভদ্র, উত্তর হবে শিলভদ্র। কি উত্তর হবে? শিলভদ্র। সবাই একটু লিখেন শিলভদ্র, সবাই একটু লেখেন 15 শিলভদ্র, 15 শিলভদ্র। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, এই যে এটা অনেক ইম্পর্টেন্ট। ওকে, পনেরো শিলভদ্র লিখেন সবাই, 15 শিলভদ্র, 15 শিলভদ্র। ওকে, এবার আমরা দেখব 16। ওকে, রাজশাহীর উত্তরাংশ, আচ্ছা এটা 16, আমরা দেখি 17 দেখি এখানে। ওকে, 18 নম্বর প্রশ্নটা একটু আমরা দেখি, যে মহাস্থানগড় বাংলার রাজধানী থাকার সময় মহাস্থানগড়ের নাম কি ছিল? এটা একটু ইম্পর্টেন্ট। 18, মহাস্থানগড় বাংলার রাজধানী থাকার সময় মহাস্থানগড়ের নাম কি ছিল? উত্তর হবে পুন্ড্রনগর। উত্তর কি হবে? পুন্ড্রনগর। মহাস্থানগড়ের এই বাংলার যখন রাজধানী ছিল, এটা মৌর্য আমলের রাজধানী ছিল, তখন নাম ছিল পুন্ড্রনগর, তখন নাম ছিল পুন্ড্রনগর, পুন্ড্রনগর। ওকে, 18 গ, 18 গ। এবার 19 কি হবে বলেন তো? 19টা কি হতে পারে? 19 কি হবে বলেন? 19 কি হবে? 19 ইলিয়াস বিশ্বাস, হ্যাঁ গ, ঠিক আছে। নবকুমার পুন্ড্রনগর, মোহাম্মদ নাজমুন নাহার পুন্ড্রনগর, থ্যাংক ইউ। নূরজাহান গ, থ্যাংক ইউ। ওকে, আতিয়া খানম গ। 19-এর কি হবে?
হ্যাঁ, কোন পর্যটক সোনারগাঁও থেকে এসেছিলেন? অনেকেই পেরেছেন, ইবনে বতুতা। ইবনে বতুতা। আমার প্রশ্ন হলো, ইবনে বতুতা কার আমলে বাংলায় আসেন বলেন তো? ইবনে বতুতা কার আমলে বাংলায় আসেন? ইবনে বতুতা কার আমলে বাংলায় আসেন বলেন? ইবনে বতুতা কার আমলে বাংলায় আসেন? এই যে এখানে আমি লিখব, একটু কমেন্ট করেন। ইবনে বতুতা কোন শাসকের আমলে বাংলায় আসেন? ইবনে বতুতা কোন শাসকের আমলে বাংলায় আসেন? সবাই কমেন্ট করেন। দেবনাথ, শিশির বিন্দু, সম্পদ কুমার, রুহুল বিন ইসলাম, আকবরনামা, ফখরুদ্দিন মোবারক শাহ। ইয়েস ইয়েস, একজনে কমেন্ট করেছেন ফখরুদ্দিন মোবারক শাহ। ফখরুদ্দিন মোবারক শাহর আমলে ইবনে বতুতা বাংলায় আসেন। 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 ফখরুদ্দিন মোবারক শাহর আমলে ইবনে বতুতা কিসে আসেন? বাংলায় আসেন। ওকে, কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে? কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রথম অংশ গড়ে উঠেছে? 20 নম্বর প্রশ্ন। কমেন্ট করেন, আগে পারার চেষ্টা করেন, তারপর আমি বলবো। হ্যাঁ, অনেকে ইবনে ফখরুদ্দিন মোবারক শাহ কমেন্টে জানিয়েছেন, থ্যাংক ইউ। শিমুল, ইমতিয়াজ, ববিতা, শিশির বিন্দু, থ্যাংক ইউ। এবার 20 নাম্বার, 36তম বিসিএস, 28তম বিসিএস, দুইটা বিসিএস আসছে। উত্তর কি হবে বলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের লার্নিং স্কুলের বইয়ে এটা 8 নাম্বার পেজে আছে। 8 নাম্বার পেজে আছে। অস্ট্রিক, থ্যাংক ইউ ভেরি মাচ। অনেকে অ্যান্সার করেছেন অস্ট্রিক। উত্তর সঠিক, উত্তর হবে অস্ট্রিক। উত্তর হবে অস্ট্রিক। কি হবে? অস্ট্রিক থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে ওঠে এবং বাংলা ভাষাটার উৎপত্তি হয়েছে এই অস্ট্রিক ভাষাভাষী মানুষের মুখ থেকে। অস্ট্রিক ভাষাভাষী মানুষের মুখ থেকেই এই বাংলা ভাষা সৃষ্টি হয়েছে এবং প্রধান অংশ গড়ে উঠেছে। ওকে, আমরা আর দুই একটা প্রশ্ন প্র্যাকটিস করে আমরা শেষ করব। দেখেন 21 নম্বর প্রশ্ন, এটা আমাদের শেষ প্রশ্ন এখানে, তারপর প্রাইমারি দুইটা প্রশ্ন সলভ করে শেষ। 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর, বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তি কোন গ্রন্থ থেকে হয়েছে? দেশ ও ভাষা নামের উৎপত্তি, দেশ ও ভাষা, এখানে বিখ্যাত একটা গ্রন্থ আছে। কোনটা হবে? উত্তর কোনটা হবে বলেন? অনেকে অ্যান্সার করেছেন অস্ট্রিক, আগেরটা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, আল রাহা ভুইয়া, জেসমিন, অস্ট্রিক। ওকে, এখানে উত্তর হবে নো, আকবরনামা না। আইনে আকবরী নামক গ্রন্থে সর্বপ্রথম বাংলা গ্রন্থটার বাংলা ভাষা ও দেশ ও ভাষা হিসেবে এই বাংলা শব্দটার উল্লেখ পাওয়া গেছে আইনে আকবরী নামক গ্রন্থে। আইনে আকবরী, এটা হবে সঠিক উত্তর, আকবরনামা না, আইনে আকবরী। আর এটা লেখক ছিলেন আবুল ফজল। লেখক ছিলেন আবুল ফজল। লেখক ছিলেন আবুল ফজল। লেখক ছিলেন আবুল ফজল। লেখক ছিলেন কে? আবুল ফজল। সবাই একটু লিখে নেন, আইনে আকবরী গ্রন্থের লেখক আবুল ফজল। আইনে আকবরী গ্রন্থের লেখক আবুল ফজল। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা দেখি আমাদের প্রাইমারি অংশে কি প্রশ্ন আছে। দেখেন, আমাদের বইয়ের বিশেষত্ব হচ্ছে বিসিএস এর পরে আমরা রাখছি প্রাইমারি। দেখেন প্রাইমারিতে কি কি প্রশ্ন আসছে। প্রাইমারি, ওকে, প্রাইমারিতে চীন থেকে আসা প্রথম পর্যটকের নাম কি? বলছি আমি লেকচারের মধ্যেই কিন্তু বলছি। উত্তর কি হবে বলেন? আমি বলবো না, এগুলো সবই আপনি পারবেন, সবই পারবেন। একটা পারবেন না সেটা আমি বলে দিব, তারপরে পারবেন।
ওকে, 1 নম্বরে কি হবে উত্তর? চীন থেকে আসা প্রথম পর্যটক, ইয়েস, ফাহিয়েন। চীন থেকে আসা প্রথম পর্যটকের নাম ফাহিয়েন, দ্বিতীয় পর্যটকের নাম হিয়েনসাং। এটা হলো প্রথম আর এটা হলো দ্বিতীয়, এটা হলো দ্বিতীয়। দ্বিতীয় পর্যটকের নাম হিয়েনসাং। প্রাচীন বাংলায় রাজ্য ছিল, প্রাচীন বাংলায় রাজ্য ছিল দুটি। একটার নাম হলো বঙ্গরাজ্য, স্বাধীন বঙ্গরাজ্য, আরেকটা হচ্ছে স্বাধীন গৌড় রাজ্য। যখন এটার ছিলেন শশাঙ্ক, এটার নরপতি ছিলেন শশাঙ্ক, এটা পাওয়ারফুল হেডোমালা লোক ছিল, তো এই জন্য তিনি বঙ্গকে বাদ করে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করলেন। স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করলেন, অর্থাৎ বাংলার সমস্ত অঞ্চল একত্রিত করে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন রাজা শশাঙ্ক। এই জন্য তাকে প্রথম স্বাধীন নরপতি বলা হয়, বাংলার প্রথম স্বাধীন নরপতি বলা হয়, বাংলার প্রথম স্বাধীন নরপতি বলা হয়। ক্লিয়ার? এবার 3 নাম্বার, কার পৃষ্ঠপোষকতায় নালন্দা বিশ্ববিদ্যালয় জ্ঞান বিজ্ঞানের প্রাণকেন্দ্র হয়ে ওঠে? ধর্মপালের পৃষ্ঠপোষকতায়। কার পৃষ্ঠপোষকতায়? ধর্মপালের পৃষ্ঠপোষকতায়। আর মনে রাখবেন, পাল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন এই ধর্মপাল। আরো বিস্তারিত আমরা পড়ব যখন, তখন আপনারা জানতে পারবেন। পাল সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন ধর্মপাল। তাহলে ধর্মপালের পৃষ্ঠপোষকতায়। কার? ধর্মপালের পৃষ্ঠপোষকতায়। কার পৃষ্ঠপোষকতায়? ধর্মপালের। কার পৃষ্ঠপোষকতায়? ধর্মপালের পৃষ্ঠপোষকতায়। ওকে, ওকে, থ্যাংক ইউ। সর্বশেষ প্রশ্ন আজকের ক্লাসের, ওয়ারী বটেশ্বর কোন সময়ে নগর সভ্যতা গড়ে ওঠে? ওয়ারী বটেশ্বর কোন সময় নগর সভ্যতা গড়ে ওঠে? উত্তর হবে মানে কোন সময়ে, কত বছর আগে, কোন সময়ে কত বছর আগে? 2500 বছর আগে। কত হাজার বছর আগে? 2500 বছর আগে। 2500 বছর আগে নগর সভ্যতা হিসেবে গড়ে ওঠে, নগর সভ্যতা হিসেবে গড়ে ওঠে। একটু দেখে নেন, 4 নাম্বার, 2500 বছর পূর্বে। 2500 বছর পূর্বে ইম্পর্টেন্ট, 1900 আসছিল, বুঝে গেছে? 1900 এসেছিল, 1900 এসেছিল। ওকে, তাহলে আমরা যদি এই প্রশ্নগুলো পড়ি, হ্যাঁ, আমাদের বই তো আছেই, এই বইগুলো থেকে যদি আমরা এই প্রশ্নগুলো পড়ি, তাহলে ইনশাল্লাহ আমরা সফল হতে পারবো। আর নিয়মিত যদি ক্লাস করি, তাহলে আমাদের প্রস্তুতি 100-তে 100 হবে। এবং আপনাদের কথা দিয়ে রাখি যে সাধারণ জ্ঞানের দায়িত্ব আমার, সাধারণ জ্ঞানের দায়িত্ব 20 নম্বরের দায়িত্ব ইনশাল্লাহ আমার। মনোযোগ সহকারে যদি পড়েন, 20-এ 20 ইনশাল্লাহ পাওয়া সম্ভব। তাহলে নেক্সট ফ্রি ক্লাসে আগামীকাল, মনে রাখবেন, আগামীকাল ফ্রি ক্লাস হবে ঠিক এই সময় আন্তর্জাতিক বিষয়গুলির উপর। আন্তর্জাতিক বিষয়গুলির উপর হবে এক্সক্লুসিভ ক্লাস হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা ক্লাস ইউনিক হবে, বুঝে গেছে? ইনশাআল্লাহ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মন দিয়ে পড়াশোনা করেন এবং আমাদের সাথে থাকেন। আর যারা, আমি বই কিনতে বলবো শুধু তাই না, বই না কিনলেও চলবে যদি মনোযোগ সহকারে পড়তে পারেন। আর যদি মনে করেন প্রয়োজন, তাহলে অবশ্যই সংগ্রহ করবেন, বুঝে গেছে? ওকে, পড়াটাই মূল কথা। সবশেষ বলে রাখি একটা কথা, যদি লক্ষ্য থাকে অটুট, বিশ্বাস হৃদয়ে, দেখা হবেই হবে বিজয়ে। সবাই বিজয়ী হবেন, এই শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে। Oh, that's